তরুণ ভোটার যারা, তারা আগামীতে কাকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান, অপশন ছিল 4টি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, জামাতের আমির শফিকুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, যিনি সদ্য সাবেক, শেখ হাসিনা। 44,000 মানুষের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকভাবে বেশি মানুষ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবারও ভোট দিতে চাইছেন। অনেক অনেক মন্তব্য পড়েছে এখানে। এর জরিপগুলোতে, মানে যে জরিপগুলো হয়, সেখানে আওয়ামী লীগের জয় জয়কার। আমি আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই বা মন্তব্য নেই, আমি আপনাদের মন্তব্য পড়তে চাই। সেই মন্তব্যে আমি জানতে চাই মানুষ আসলে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখছেন। 44,000 মানুষ ভোট দিয়েছেন, এর মধ্যে 88% মানুষ, 88% তারা শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। বেগম খালেদা জিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র 5% মানুষ, এবং শফিকুর রহমান জামাতের আমির, তার প্রতি সমর্থন দিয়েছেন 4% মানুষ, এবং বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার প্রতি সমর্থন জানিয়েছেন 3% মানুষ। মানে বেগম খালেদা জিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস, শফিকুর রহমান, এই 3জন মিলে তারা মাত্র 12% মানুষের সমর্থন পেয়েছেন, আর শেখ হাসিনা একাই পেয়েছেন 88% মানুষের সমর্থন, যেটা খুবই অবাক করা বিষয়। এবং এটা নিঃসন্দেহে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তাদের জন্য খুবই আনন্দের বিষয়। ঘোষণা দিয়েই রাজনীতির মাঠে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের নানান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং তারা হরতাল পালন করবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। কারণ আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে বা চেষ্টা করবে, এটা আসলে কেউ ভাবেনি। যেখানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, তাদের রাজনীতি করার অধিকার তারা পাবে কিনা, সেটা নিয়ে নানান ধরনের সংশয় রয়েছে। কারণ উপদেষ্টা যারা রয়েছেন অনেকে কড়া বার্তা দিচ্ছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, তাদের করতে দেয়া হবে না, গণহত্যার বিচার শেষ করা না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচনের বাইরে রাখবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে। এর মধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগও নিষিদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে কি কোনোভাবেই তাদের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব, নাকি কর্মসূচি ঘোষণার নামে আওয়ামী লীগ তাদের যে নেতাকর্মী যারা আত্মগোপনে রয়েছেন, যারা অসহায় নেতাকর্মী, এই মুহূর্তে নেতৃত্ব ছাড়া যারা নেতাকর্মী রয়েছেন বাংলাদেশে, তাদেরকে আরো বড় বিপদে ফেলবে? কারণ নেতা ছাড়া আন্দোলন কি কঠোর হয়? আপনারা যত যাই বলেন না কেন যে বিএনপি ঈদের পরের আন্দোলন, কেন বিএনপির ঈদের পরের আন্দোলন, এই টার্মটা কেন হাস্যরসে পরিণত হয়েছে? কেন এখন ছাত্র উপদেষ্টারা বিএনপির ঈদের পরে আন্দোলনটাকে কোট করে তারা হাস্যরস করেন? কারণ বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, তারেক রহমান বিদেশে বসে আছেন, এখনো আছেন। তারেক রহমান, আপনাদের কি মনে হয় না তারেক রহমান যদি বাংলাদেশে মাটিতে থাকতো তাহলে বিএনপির আন্দোলন ঈদের পরের জন্য অপেক্ষা করতে হতো না? আপনি যত বড় নেতা হন না কেন, আপনার শারীরিক উপস্থিতি, জনতার মাঝে এসে আপনার বক্তৃতা করা, এগুলো মানুষের মধ্যে যে প্রাণ চাঞ্চল্য তৈরি করে, সমর্থকদের মধ্যে যে প্রাণ সঞ্চার করে, বিদেশ বিভুঁইয়ে বসে আত্মগোপনে থেকে বক্তৃতায় বিবৃতি দিয়ে গণজাগরণ কি আদৌ সৃষ্টি করা সম্ভব? হয়তো সম্ভব হতো যদি না এরকম ভাবে পালিয়ে যেতে না হতো আওয়ামী লীগের প্রায় সকল নেতাকে। কেউ কি রয়েছে আওয়ামী লীগের, এই যে এত তাবড়, আমি শেখ হাসিনার কথা বাদ দিলাম, শেখ হাসিনা চলে গেছে, তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এই যে এত বড় বড় নেতা, শেখ হাসিনা তো তাও আমরা বক্তৃতা শুনি কয়েকদিন পর পর তিনি কথা বলেন, বাকি যারা রয়েছেন তারা কি কেউ কোনো কথা বলেন? আমরা শেখ হাসিনা সরকারের সময় আমরা একটা জিনিস শুনতাম যে দেশে যত সমস্যা হয় না কেন সবকিছু সমাধান একমাত্র শেখ হাসিনাকে করতে হয়। মানে তিনি করা ছাড়া, বড় বড় কোনো ইস্যু ঘটলে শেখ হাসিনার মুখ খোলা ছাড়া, তাকে বলা ছাড়া ওই ইস্যুর সমাধান হয় না। তাহলে শেখ হাসিনা যে এত বড় মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদের কাজ কি? যেমন এখন যেটা দেখতে পাচ্ছি, যাই ঘটে যাক না কেন, সেটা ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণ হোক না কেন, 7 কলেজের সমস্যা হোক না কেন, বা রেলের
কর্মচারীদের রানিং স্টাফ যারা রয়েছেন তাদের বিক্ষোভ বা তাদের কর্মবিরতি হোক না কেন, সবকিছুতে যেরকম ভাবে আমরা ছাত্র নেতাদের উপস্থিতি দেখতে পাই যে তারা ছাড়া আসলে আর কেউ নাই, কোনো কিছু আর কাজ করছে না। ঠিক শেখ হাসিনা 16 বছরের সরকার আমরা দেখেছি, শেখ হাসিনা একক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়ে গিয়েছিলেন। তার বক্তব্য ছাড়া, তার কথা বলা ছাড়া, তার হুকুম ছাড়া যেন কোনো কিছু আর হতো না। এটা হতে পারে যে শেখ হাসিনা হয়তো বা খুবই কর্তৃত্ববাদী ছিলেন, তিনি তার কর্তৃত্বপরায়ণ আচরণের মাধ্যমে এই জায়গাটা তৈরি করেছেন যে তাকে ছাড়া তিনি দলের কোনো সিদ্ধান্ত, সরকারের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত রূপ নেবে না। অথবা হতে পারে শেখ হাসিনার হাইটে কোনো নেতা পৌঁছাতে পারেনি, তার সাথে সমান তালে কাজ করবে, পৌঁছাতে পারেনি, সেটাও হতে পারে। এখন দেখেন, এই জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে? মানে আমরা যদি আমাদের সাইডটা বাদ দিই, মানে দেশের সাধারণ মানুষ বা ছাত্ররা, যাদের পরিবার বা যাদের সন্তান নিহত হয়েছেন, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা যদি তাদেরটা স্বীকার করে তাদেরকে আমরা যদি সাইডে রেখে দেই, যদি আমরা দল হিসেবে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের আমরা তুলনা করি, তাদের মধ্যে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শেখ হাসিনার। কারণ ওবায়দুল কাদেরকে এরকম ভাবে, ওবায়দুল কাদেরের ধরেন আন্ডার গার্মেন্টস কেউ এরকম ভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করেনি, ওবায়দুল কাদেরের বাড়িঘর লুটপাট করে এরকম ভিডিও আপলোড হয়নি, বা অন্য কোনো নেতার আসলে এরকম ভাবে হয়নি। হ্যাঁ, তারা হয়তো অনেকে ধরা পড়েছেন, তাদের বাড়িঘর হয়তো পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে যেমন আপনারা দেখেছেন, এই যে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতা, ধরেন জুলাই আগস্টের আন্দোলনটা এত বাজে মানে ভাবে হতো না, এত স্টুডেন্ট মারা যেত না যদি না ওবায়দুল কাদের ছাত্রলীগই যথেষ্ট এই কথাটা না বলতেন। ওবায়দুল কাদেরের এই যে একটা কথা, ছাত্রলীগই যথেষ্ট, এটা ছিল টার্নিং পয়েন্ট। ওবায়দুল কাদেরের কোনো গ্রাফিতিকে আঁকা হয়েছে, কোনো ঘৃণা স্তম্ভকে আঁকা হয়েছে, সেখানে কি জুতা মারা হয়েছে? আমি এটাকে উৎসাহ দিচ্ছি না বা আমি এটাকে নিরুৎসাহিত করছি না, জনগণ যা চায় তাই হবে, আমি এটা পক্ষে বিপক্ষে বলছি না। কিন্তু দেখেন, শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ তৈরি করা হলো, সেখানে জুতা নিক্ষেপ করা হলো, তার গ্রাফিতি মুছে ফেলা হলো, আবার নতুন করে আবার তার গ্রাফিতি আঁকা হলো। শেখ হাসিনারটা কমপ্লিট হওয়ার পরে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি আঁকা হলো, ঘৃণাস্তম্ভ বানানো হলো, সেখানেও জুতা নিক্ষেপ করা হলো। আর কেউ, আওয়ামী লীগের কি শুধুমাত্র সকল অপকর্মের দায় শেখ হাসিনার? শুধু কি শেখ হাসিনা? তার মানে যে যারা নেতারা রয়েছেন তারা আসলে তাদেরকে জনগণ এরকম ভাবে দেখেনি, সবকিছুর মূলে ছিলেন শেখ হাসিনা। এখনো যে এই আওয়ামী লীগের যে জাগরণ, তারা আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছেন, আবার ফেব্রুয়ারি জুড়ে বিক্ষোভ কর্মসূচি, এবং ইউনূস সরকারকে ফ্যাসিস্ট সরকার বলছে, ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে, সবকিছু কিন্তু আবার মূলত করতে হচ্ছে শেখ হাসিনাকে। কোনো নেতা ওরকম ভাবে মুখ খুলছে না। আমরা হাতে গোনা কয়েকজন কর্মীকে পাই যারা হয়তো গণমাধ্যমে কথা বলেন, গণমাধ্যম না মানে সেটা কোনো টেলিভিশনও নয়, বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে। যেমন আমরা কয়জনকে আমরা পেয়েছি? আওয়ামী লীগ কি একেবারে নেতৃত্ব শূন্য একটি দল? কিন্তু বাংলাদেশে যদি আপনারা দেখেন যে আওয়ামী লীগেরও নিয়মিত কাউন্সিল হতো, কি তারপরেও শুভঙ্করের ফাঁকি ছিল আসলে সবকিছু। তো এখন এই যে নেতা ছাড়া এই যে হরতাল আহ্বান করা, এই হরতাল কি কোনোভাবেই সফল হবে? নাকি হরতাল সফল হবে না, উল্টো জনগণের কাছে হাসির পাত্র হবে এবং হরতালের আবেদন হারাবে, এবং আওয়ামী লীগ জনগণের কাছে আরো হাসির পাত্র হবে? নাকি হরতালের কারণে যদি কেউ বের হয় তারা নিজেদের বিপদ বাড়াবে? তাদের নেতা কোথায়? তাদের যারা নেতা তারা তো সবাই দেশের বাইরে। হ্যাঁ, অনেকে বলছেন তারা জীবন বাঁচানোর জন্য দেশের বাইরে। ভাই, জীবন বাঁচানোর জন্য দেশের বাইরে হলো তার বাইরে, তারা নিরাপদে রয়েছেন। কিন্তু আপনি যে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, আপনি যে বের হবেন, আপনার নিরাপত্তা কে দেবে? আপনাকে যে ধরে নিয়ে যাবে না, তার নিশ্চয়তা কি? 5ই আগস্টের পরে তো আওয়ামী লীগের অনেকেই নিগ্রহের শিকার হয়েছেন, আপনারা জানেন। আপনাদের নেতারা যারা, তাদের তো টাকা পয়সা আছে, তারা অনেকেই নিয়ে গেছে। আপনাদের কি হবে? এখানে আরেকটা বিষয় হতে পারে, ধরেন যদি কর্মসূচি না দেয়, তাহলে নেতাকর্মী যারা রয়েছে তাদের মধ্যে আশার সঞ্চার হবে না, তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য থাকবে না। তারা এই যে কিছুদিন পর পর গুজব রটে যে হ্যাঁ নেত্রী আসছেন, আপা আসছেন, এই ব্যাপারগুলো তো তারা ঝিমিয়ে পড়বেন।
এটা হতে পারে আরেকটা টেস্ট কেস। রাজনীতির পরিস্থিতি তারা দেখতে চায় এবং সরকারের আচরণ কতটুকু কঠোর তাদের উপরে সেটা দেখতে চায়, বা সাধারণ মানুষ কতটুকু তাদের এই কর্মসূচিকে সমর্থন জানাচ্ছেন সেটাও দেখতে চায়। এবং আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় অগ্রগামী দল এবং তারাই মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিল। মুক্তিযুদ্ধ মানুষকে সেই চেতনাবোধ তাদের মধ্যে জাগিয়ে দিয়েছিল। তিনি হয়তো আওয়ামী লীগকে মিন করেছেন। আবার হতে পারে বেগম খালেদা জিয়া, তিনি যেহেতু বিএনপির চেয়ারপারসন, জিয়াউর রহমান তিনি স্বাধীনতার সময় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং বিএনপি বর্তমান প্রেক্ষাপটে গত 16 বছরে মুক্তিযুদ্ধের পক্ষে যতটুকু না জোরালো অবস্থান তারা দেখিয়েছিল, বর্তমান সময়ে এসে শেখ হাসিনা পরবর্তী সরকারের সময় এসে তারা আরো বেশি জোরালো অবস্থান দেখাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান তারা দেখানোর চেষ্টা করছে এবং তারা সবচেয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে স্বাধীনতা বিরোধী শক্তি বা যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, রাজাকার, আলবদর, আল শামস, তাদের সাথে যে বিএনপির গাঁট ছড়া সেটা তারা ছিন্ন করার চেষ্টা করছে এবং তারা মুক্তিযুদ্ধকে আপন করে নিতে চেষ্টা করছে। আবার তিনি বিএনপিকেও মিন করতে পারেন। আর জামাত ইসলামের কথা আমি কি বলবো, আপনারা জানেন, আমি নতুন করে কিছু আর বলতে চাই না। এবং বর্তমান সরকার, এই সরকারের সঙ্গেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাইতে দেখা যায় যে জামাত ইসলামের প্রভাব অনেক বেশি পরিমাণে রয়েছে। যদিও গতকালকে উপদেষ্টা মাহফুজ আলম তিনি হঠাৎ করে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যেটি তার সরকারে আসার পর থেকে বা 5ই আগস্টের পর থেকে তিনি যেই ধরনের যে টোনে তিনি স্ট্যাটাসগুলো দেন, অনেকটা সেটার পরিবর্তন ঘটেছে। যেখানে মুজিববাদকে কবর দেয়া হবে, শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হলো, বঙ্গবন্ধু বলা যাবে না, 15ই আগস্টের সরকারি ছুটি বাতিল, এবং সেখানে আবার 15ই আগস্ট জাতীয় শোক দিবস তো বাতিল হলোই, 32 নম্বর পুড়িয়ে দেওয়া হলো, 32 নম্বরে গিয়ে লুঙ্গি ডান্স দেওয়া হলো। এই সব কিছু তো তাদের সরকারের সময় ঘটেছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর ভবন পুড়িয়ে দেওয়ার ঘটনাটা 5ই আগস্ট পরবর্তী সময়ে ঘটেছে, যখনও নতুন সরকার গঠন করেনি। সেটা হয়তো বা তাদের দায় নয়, কিন্তু তারা ক্ষমতায় থাকা অবস্থায় 32 নম্বরের ওইদিকে লুঙ্গি ডান্স হলো, এগুলো তো আসলে তাদেরও উপর দায় বর্তাবে, বা তারা হয়তো এরকম ভাবনা তারা হয়তো বা ধারণ করেন। কিন্তু মাহফুজ আলম দেখলাম নতুন করে তিনি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে তার প্রাপ্য সম্মান দিতে হবে। 72 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা যাবে না। 72 থেকে 75 পর্যন্ত তার কার্যক্রম নিয়ে সমালোচনা, এবং এটা আমি নিজেও এটা বিশ্বাস করি, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। যার প্রাপ্য যতটুকু তাকে সে প্রাপ্তিটুকু দিতে হবে, এবং যার অপরাধ যতটুকু তাকে সেই অপরাধ নিয়ে সমালোচনা অবশ্যই বা শাস্তি তাকে পেতে হবে। এখন বঙ্গবন্ধু শাসন আমলে কোনো সরকার, যেমন আমি যদি বলি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি এই যে 6 মাস তিনি সরকারে রয়েছেন, তিনি কি গণমানুষের সকল আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করতে পারছেন কি? পারছেন না, পারছেন তো না। সব আশা আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো ঠিক হয়নি। হয়েছে কি, দ্রব্যমূল্যের ব্যাপার, শাকসবজি, শীতের যেগুলো সেগুলোর দাম কমেছে, কিন্তু চাল ডাল থেকে শুরু করে সবকিছুর দাম তো ঊর্ধ্বমুখী বাড়ছে। আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর অবস্থা খুবই খারাপ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সারাদিন দেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, অনেক অনেক ব্যর্থতা রয়েছে। তাই বলে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যদি আপনারা ধরেন 24 আগস্ট থেকে এখন পর্যন্ত সমালোচনা আপনি করবেন অবশ্যই, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে একজন অর্থনীতিবিদ, তিনি শান্তিতে নোবেল পেয়েছেন, তার এই অবদানগুলো, বা তিনি বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী, এবং শুধু নোবেল বিজয়ী তিনি নন, সবচেয়ে প্রেস্টিজিয়াস যেই ক্যাটাগরি নোবেলে শান্তি, তিনি সেটা অর্জন করেছেন। এবং আপনারা তো তার সমালোচনা করতে পারেন, কিন্তু আপনারা তার এই অবদানকে আপনারা অস্বীকার করতে পারবেন না। এই ব্যাপারগুলো হচ্ছে আমি বলতে চাই, বা এটা আমার অনেকটা আমার নিজেরও বক্তব্য। তাই যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেন, যার যতটুকু অপরাধ তাকে ততটুকু শাস্তি দেন। এখন বঙ্গবন্ধুকে আপনি 72 পর্যন্ত এখন সম্মান জানানোর কথা বলছেন মাহফুজ আলম সাহেব এখন এসে, তাহলে এই যে আপনারা বা আপনার নেতৃত্বে বা আপনারা সবাই মিলে তার ছবি নামিয়ে ফেলা, তাকে পুরোপুরিভাবেই নাই করে দেওয়ার যে সংস্কৃতি আপনারা শুরু করেছেন, তাহলে কি সেটা ভুল ছিল? আচ্ছা, যাই হোক, এক আলোচনা থেকে অন্য আলোচনায় চলে যাচ্ছিলাম। আমি একটু মন্তব্যগুলো পড়তে চাই। তো একটা মন্তব্য হচ্ছে, গত 16 বছরের অর্জন মাত্র 5 মাসে ধ্বংস করে দিল এই জামাত শিবির স্বাধীনতা বিরোধী শক্তি। আরেকটা মন্তব্য, নৌকা ছাড়া কোনো গতি নাই, জয় বাংলা, জয় শেখ হাসিনা। আরেকজন বলছেন, দুবাই থাকি আমি, নির্বাচনে আওয়ামী লীগকে দেশে গিয়ে ভোট দেব। আরেকজন মন্তব্য করেছেন, আওয়ামী লীগ থেকে কখনো একটা চা পর্যন্ত খায়নি, কিন্তু আওয়ামী লীগ ভোটে আসলে আওয়ামী লীগের ভোট নিজেও দেব, অন্য কেউ দিতে উৎসাহ
উৎসাহ দিব জয় বাংলা। একজন বলছেন সে আগে শেখ হাসিনাকে তেমন পছন্দ করতাম না, এখন বুঝতে পারছি শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ ছিল। আরেকজন বলছেন জুলাই আন্দোলন সমর্থন জানানোর প্রায়শ্চিত্ত করতে আমি শেখ হাসিনাকে ভোট দেব, এছাড়া আর কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারবো না। আরেকজন বললেন অবশ্যই শেখ হাসিনাকে ভোট দিব, কারণ এখন বাংলাদেশে যা হচ্ছে বোঝা যাচ্ছে একমাত্র বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে যোগ্য শেখ হাসিনা। একজন বলছেন শেখ হাসিনার বিকল্প এখনো তৈরি হয়নি। আবার বলছেন আমি কসম করে বলছি আরেকজন, যদি 20 বছর পরেও ভোট দিব তবু নৌকাকে দিব। একজন বলছেন 10 বছরে আমি আমার পরিবার কেউ ভোট দেয়নি, কিন্তু এবার সব দিব নৌকা, দেশের যে অবস্থা। তার মানে আমি শুরুতে যেটা বলছিলাম, উনি যেমনটি বলছিলেন উনি কিন্তু 10 বছরে ভোট দিতে পারেননি। মানে 10 বছরে আওয়ামী লীগ যে নির্বাচন আয়োজন করেছিল 18 এবং 24-এ, সেই সময় তিনি ভোট দিতে পারেননি, কারণ আওয়ামী লীগ সেই নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করেছিল। তারপরেও তিনি আবার নৌকাকে ভোট দেবেন। এই ব্যাপারগুলো খুবই অবাক করা বিষয়। এখানে আমি কোনো মন্তব্য আমি চুজ করে পড়িনি, আমার বাই ডিফল্ট যেভাবে মন্তব্যগুলো এসেছে আমি সেভাবে পড়েছি। আর যেহেতু এখানে 88% মানুষ নৌকার পক্ষে বা শেখ হাসিনার পক্ষে ভোট দিয়েছেন, তো 88% মন্তব্যই নৌকার পক্ষে থাকবে, যেটা খুবই স্বাভাবিক। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ।